আসসালামু আলাইকুম। এইচএসসি কেমিস্ট্রির আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের বোর পরমাণু মডেল সহ আরো বেসিক কিছু কথা নিয়ে আলোচনা করব। তো বোর পরমাণু মডেল, যেটা রাদারফোর্ড পরমাণু মডেলের 2 বছর পরে আবিষ্কৃত হয় অর্থাৎ 1913 সালে, এবং রাদারফোর্ড পরমাণু 1911 সালে আবিষ্কৃত হয়, যেটা আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে, এবং যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তো এই বোর পরমাণু মডেল থেকে আমরা কি জানতে পাই? রাদারফোর্ড পরমাণু মডেলের যে সকল সীমাবদ্ধতা ছিল সেই সকল সীমাবদ্ধতাগুলো পার করার জন্য মেইনলি আমাদের বোর পরমাণু মডেলটা আবিষ্কৃত হয়েছিল, এবং সেই সীমাবদ্ধতাকে কতটুকু উচ্চে যেতে পারলো বোর পরমাণু মডেল, সেটা আমরা এই ভিডিওতে দেখার ট্রাই করব। তো বোর পরমাণু মডেলটা 3টা বেসিক মতবাদের উপর ভিত্তি করে দাঁড় করানো। সেই 3টা মতবাদ হইতেছে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, এবং সর্বশেষ শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত মতবাদ। সো এই 3টা মতবাদ হইলেও এখানে এই 3টা মতবাদের ভিতরে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা রাদারফোর্ড পরমাণু মডেলে মিস হয়ে গেছিল। তো শক্তি স্তর সম্পর্কিত মতবাদটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, পরমাণুর কেন্দ্রস্থলে থাকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো আবর্তন করে, এইটা রাদারফোর্ড বলছিলেন, কিন্তু রাদারফোর্ড বলেননি যে কোন ব্যাসার্ধের বৃত্তাকার পথকে ঘিরে আবর্তন করে, অথবা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এরকম অনেকগুলো যে কক্ষপথ থাকে, এই কক্ষপথ সম্পর্কে রাদারফোর্ড পরমাণু মডেল কোনো ধারণা দিতে পারেনি। কিন্তু বোর পরমাণু মডেল এটা সম্পর্কে ধারণা দিয়েছেন। বোর পরমাণু মডেলে বলা হয়েছে যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, যেখানে নিউক্লিয়াসের ভিতরে পরমাণুর ম্যাক্সিমাম ভরই সঞ্চিত থাকে। প্রায় 99.97% ভরই একটা পরমাণুর যে ভরটা থাকে, সেই ভরের 99.97% ভরই থাকে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। তাছাড়া নিউক্লিয়াসের বাইরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ইলেকট্রন, আর আমরা জানি ইলেকট্রনের ভর প্রায় শূন্যের কাছাকাছি। তো সেই ইলেকট্রনগুলো এই কক্ষপথগুলোতে ঘুরতে থাকে। আচ্ছা, আসলে কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘুরে না, ইলেকট্রন যে কক্ষপথে থাকে ওই কক্ষপথটাই ঘুরতে থাকে। এই জন্য মনে হয় যে ইলেকট্রনগুলো ঘুরতেছে। এটা অনেকটা সাইকেলের চাকার মতো আমরা চিন্তা করতে পারি। সাইকেলের চাকার ভিতরে চাকাটা কিন্তু নিজেই ঘুরে, কিন্তু সাইকেলের যে স্পোক গুলো আছে ওইগুলা কিন্তু ঘুরে না। তো সেই সাথে আমরা চিন্তা করতে পারি, বাট আমরা যখন দেখি তখন মনে হয় যে স্পোক গুলাও ঘুরতেছে, বাট স্পোক গুলার পজিশন ঠিক থাকে, জাস্ট চাকাটা ঘুরে। তো তেমনি ভাবে ইলেকট্রন গুলো এই কক্ষপথে থাকে, কক্ষপথটাই ঘুরে, আর কক্ষপথ যখন ঘুরে তখন আমাদের মনে হয় যে ইলেকট্রনটাও ঘুরতেছে। ওকে, তো এরকম কক্ষপথ সম্পর্কিত বোর পরমাণু মডেলে ধারণা দেওয়া হয়। তো বোর পরমাণু মডেলে বলা হয় প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এরকম আরো অনেকগুলো কক্ষপথ থাকে। তো এই কক্ষপথগুলোর ক্ষেত্রে উনি নাম দেন প্রথম কক্ষপথ যেটা, সেটাকে কে, দ্বিতীয় কক্ষপথকে এল, তৃতীয় কক্ষপথকে এম, দেন এভাবে এন, ও, পি, কিউ, এভাবে যাইতে থাকে। অর্থাৎ তিনি বলেন যে প্রত্যেকটা পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কে, এল, এম এই সকল অরবিট গুলোতে ঘুরতে থাকে। এখন এখানে অরবিটটা কি? অরবিটটা হচ্ছে শক্তি স্তর। অরবিট মানে হচ্ছে শক্তি স্তর, এটা আমরা মনে রাখবো। আর অরবিটাল মানে উপশক্তি স্তর, যেটা আমরা পরে জানতে পারবো। শক্তি স্তর। ওকে, তো অরবিট সম্পর্কে ধারণা পাওয়া যায় বোর পরমাণু মডেল থেকে। আর রাদারফোর্ড পরমাণু মডেল থেকে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানছিলাম, সেটা হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কার বা নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়। তো ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ সম্পর্কে বোর পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি। আচ্ছা, তো এটাই ছিল শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, যেখানে বিভিন্ন শক্তি স্তরের বিষয়গুলো আমরা জানতে পারি, কে, এল, এম, এন এভাবে। ওকে, তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। এখন কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদটা দ্বারা আসলে কি বোঝায়? ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে ঘুরে। এখন এই বৃত্তাকার পথে যখন কিছু ঘুরে, তার যে ভরবেগটা হয় সেটাকে কৌণিক ভরবেগ বলা হয়, যেটা আমরা ফিজিক্স থেকে জানি। তো এই কৌণিক ভরবেগ প্রত্যেকটা ইলেকট্রনের জন্যই থাকবে, এবং কিভাবে এটা নির্ণয় করব তার জন্য বোর পরমাণু মডেলে স্ট্রেটলি একটা সূত্রের কথা বলা আছে, সেটা হচ্ছে mvr is equal nh/2π। ওকে, তো এই সূত্রে আমাদের জানতে হবে যে কোনটার ভ্যালু কি এবং কোনটাকে কি দ্বারা ডিনোট করা হয়। তো এখানে আমাদের এম দেওয়া আছে, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, এবং আরটা হচ্ছে যে কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ। দেন এইচটা হচ্ছে এখানে প্লাঙ্কের ধ্রুবক, আমাদের মনে রাখতে হবে প্লাঙ্কের ধ্রুবক। আর এই প্লাঙ্কের ধ্রুবকের একটা মান আছে, সেটা হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটা ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। এই মানটা দিয়ে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে। আর বাদ বাকি এই সকল মানগুলো সব প্রশ্নে দেওয়া থাকবে, যে কোনো একটা মান দেওয়া থাকবে না, সেটা সলভ করতে হবে। আর এই এনটা হচ্ছে কততম কক্ষপথে ঘুরতেছে।
কততম কক্ষপথে ইলেকট্রন আবর্তন করতেছে সেই ইলেকট্রনের জন্য। যদি তৃতীয় কক্ষপথে হয় তাহলে তৃতীয় কক্ষপথের জন্য এর মান 3 হয়ে যাবে, অথবা তৃতীয় কক্ষপথ সরাসরি না বলেও কিন্তু বলতে পারে যে এম কক্ষপথে, কে এল এম, তাহলে এম কক্ষপথে কেউ ঘুরতেছে। তো এম কক্ষপথে যখন ঘুরবে, আমরা জানি কে কক্ষপথ মানে হচ্ছে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তার মানে এম কক্ষপথ যদি কখনো বলে তার মানে আমরা সেটা বুঝে নিব যে তৃতীয় কক্ষপথ বলতেছে। ওকে, তো এটা ছিল কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। বিশেষ করে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্সে মাঝে মাঝে চলে এসে দেখা যায় গ নম্বরে। আচ্ছা, তারপরে হচ্ছে শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত মতবাদ। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং মতবাদ। তো এখানে কি বলা হয়েছে, শক্তি শোষণ ও বিকিরণ, অর্থাৎ শক্তি শোষণও করতে পারে আবার বিকিরণও করতে পারে। এখন শক্তি শোষণ আর বিকিরণটা কি আসলে? প্রথমত, একটা পরমাণু নিউক্লিয়াসের পরের থেকে কক্ষপথগুলো শুরু হয়। তো এই কক্ষপথের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমরা মনে করি দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন আছে, আর এই ইলেকট্রনটা তৃতীয় কক্ষপথে যাইতে চাই, 3 নম্বর কক্ষপথে। তো এখন কি হবে, আমরা জানি যে যত শক্তি স্তর উপরে যাব তত শক্তি বাড়তে থাকবে, অর্থাৎ প্রথম শক্তি স্তরের যা শক্তি দ্বিতীয় শক্তি স্তরের তার থেকে একটু বেশি শক্তি। তাহলে দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যদি কেউ যাইতে চায় তাহলে তার শক্তি অর্জন করা লাগবে বাইরে থেকে। তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো, নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাওয়া হয় তখন আমাদের শক্তি শোষণ করতে হয়, অর্থাৎ বাইরে থেকে শক্তি নিতে হয়। তো এটা মনে রাখবো, আমরা যদি নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যেতে চাই, নিম্ন থেকে উচ্চতে যাই, তাহলে শক্তি শোষণ হবে। আর যখন আমরা উচ্চ থেকে নিম্নে আসবো, অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবো, তখন আমাদের শক্তি অত লাগবে না, আমাদের কমাই দিতে হবে। তার জন্য আমরা কি করব, শক্তি বিকিরণ করব। ওকে, তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, কখন শক্তি শোষণ হইতেছে আর কখন শক্তির বিকিরণ হইতেছে। ওকে, তো শক্তি শোষণ আর বিকিরণটা আমরা বুঝলাম। যখন আমরা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাব তখন শক্তি শোষণ হবে, আবার যদি আমরা এই কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে নেমে আসতে চাই তাহলে আমাদের কি হবে, শক্তি তখন বিকিরণ হবে। আচ্ছা, তো শক্তি যখন শোষণ হয় তখন সেখানে বর্ণ দেখা যায় না। তো শক্তি শোষণের বর্ণটাকে আমরা বলতে পারি কালো, অর্থাৎ, আর আমরা জানি কালো কোনো বেসিক বর্ণ নয়, কালো হচ্ছে যে 7টা রং থেকে বেরিয়ে আসা কালার এর ভিতরে নাই, সুতরাং কালোটা বেসিক রংগুলোর মধ্যে আমরা ধরতে পারবো না। আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় আমাদের শক্তি শোষণ হইতেছে এবং বর্ণ কালো হইতেছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা নিয়ে আমরা ম্যাক্সিমাম ম্যাথগুলো এই অধ্যায়ে সলভ করবো সেটা হচ্ছে শক্তির বিকিরণ। তো শক্তির বিকিরণ যখন হবে তখন কি হচ্ছে, আমাদের উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে আসতেছে। তো এটা অনেকটা টাকার মতো, যখন আমাদের কাছে অনেক টাকা থাকে কিন্তু ওই টাকার আমাদের মনে করো যে সামহাউ রেশনাল কোনো কাজের প্রয়োজন নাই, তো এই টাকাটা কি হয়, আমরা খরচ করে ফেলি বিভিন্ন কাজে। তো ওই জিনিসটাকে মনে রাখতে পারবা, যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতেছে তখন আমাদের বেশি শক্তির প্রয়োজন নাই, শক্তি কমাই দিতে হবে। এই জন্য ওই যে এক্সট্রা শক্তিগুলো ছিল ওই শক্তিগুলো ওর কোনো কাজে লাগে না, যেন রং তামাশা করে উড়াই দেয়। এই জন্য মনে রাখতে হবে যে এই যে শক্তিগুলো কমে যাইতেছে বা বাইরে চলে যাইতেছে এটাকে আমরা শক্তির বিকিরণ বলি। আর যখন এই শক্তির বিকিরণ আমরা দেখবো তখন কি হবে, আমাদের শক্তির বিকিরণের ফলে সেখান থেকে শক্তি পরিবেশে চলে যাবে, আর যখন পরিবেশে চলে যাবে তখন সেই শক্তিটা বর্ণে রূপান্তরিত হবে, এবং এই যে বর্ণটা হবে এটা হচ্ছে রঙিন বর্ণ দেখাবে, ঠিক আছে। তো শক্তি শোষণ ও বিকিরণ যখন হবে তখন হচ্ছে হয় ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে। তো এটা থেকে বোর পরমাণু মডেল থেকে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে আমাদের ডেল ই বা শক্তির পার্থক্য, ডেল দ্বারা পার্থক্য বোঝাই, এটাকে আমরা লিখতে পারি E2 - E1 is equal h nu। তো h nu দ্বারা এটাকে প্রকাশ করা যায়, অথবা h nu কে যদি আমরা একটু ভেঙে ফেলি তাহলে h টা হচ্ছে হাইজেনবার্গের ধ্রুবক, এটাকে আর বিশ্লেষণ করার দরকার নেই। nu সমান সমান আমরা লিখতে পারি c/λ। তো c/λ থেকে আমরা বলতে পারবো যে এই সূত্রটাকে এভাবে লেখা যায় hc/λ। তাহলে ডেল ই সমান আমরা এটাও লিখতে পারি hc/λ, অথবা আমরা এই সূত্রটাকে যদি একবারে লিখি তাহলে ডেল ই সমান E2 - E1 সমান hc/λ। তো এখানে কোনটা কিসের মান, ডেল ই তো অবশ্যই আমাদের শক্তির পার্থক্য, E2 হচ্ছে উচ্চ শক্তি স্তরের জন্য আর E1 হচ্ছে নিম্ন শক্তি স্তরের জন্য, তাহলে উচ্চ শক্তি স্তরের শক্তি নিম্ন শক্তি স্তরের শক্তি, আর h টা হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, c টা হচ্ছে আলোর বেগ, আর ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমরা সূত্রটাকে এখানে বিশ্লেষণ না করি অর্থাৎ এই পর্যন্তই রেখে দিই তাহলে h nu, এখানে h তো প্লাঙ্কের ধ্রুবক আমরা আবারও জানি, আর নিউ এর মানটা হবে তখন স্পন্দন সংখ্যা, নিউ দ্বারা বোঝা যাচ্ছে স্পন্দন সংখ্যা। তো এবার আমরা দেখব বোর পরমাণু মডেলের সাফল্য কি ছিল এবং সীমাবদ্ধতাগুলো কি ছিল। তো
তো প্রথমে আমরা সাফল্যগুলো নিয়ে একটু কথা বলি। বোর পরমাণু মডেলে প্রথমেই আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব বলতে আসলে কি বোঝায়? রাদারফোর্ড পরমাণু মডেল থেকে যে আমরা ধারণাটা পাইছিলাম, যেখানে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমরা বলছিলাম যে ইলেকট্রনগুলো যখন ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে নির্দিষ্ট বিন্দুকে যখন কেন্দ্র করে ঘুরে আস্তে আস্তে শক্তি হারাবে, এবং শক্তি হারাইতে হারাইতে এমন একটা সময় আসবে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসে পতিত হবে। এখন এইটা যদি হয়, ইলেকট্রনটা নিউক্লিয়াসে পতিত হয়, তাহলে কি পরমাণু স্থায়িত্ব থাকে? পরমাণু তখন অস্থায়ী হয়ে যায়। কিন্তু আমরা বোর পরমাণু মডেলের মাধ্যমে জানতে পারি যে ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট কক্ষপথে থেকে ঘুরতে থাকে। যখন কোনো কণা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন তার শক্তি ক্ষয় হয় না, আর যখন শক্তি ক্ষয় হবে না তখন নিউক্লিয়াসে পতিত হওয়ার কোনো চান্সই নাই, যার কারণে পরমাণুটা অস্থায়ী না হয়ে স্থায়ী হয়ে যায়। ওকে, পরবর্তীতে হাইড্রোজেন বর্ণালী সম্পর্কিত সুষ্ঠু ব্যাখ্যা বোর পরমাণু মডেল থেকে আমরা পাই। এখন হাইড্রোজেন বর্ণালী বলতে ইলেকট্রনগুলো যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন তো জানি আমরা শক্তি শোষণ হয়, অর্থাৎ বর্ণ সৃষ্টি হয় না। কিন্তু যখন আমরা দেখি উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরে আসতেছে তখন কিন্তু বর্ণালী সৃষ্টি হয়। সেই বর্ণালী সম্পর্কে রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা ধারণা পাই, বোর পরমাণু মডেল থেকে আমরা ধারণা পাই। তারপরে যেহেতু আমরা কক্ষপথ সম্পর্কিত ধারণাগুলো এখান থেকে পাই, সেহেতু একটা কক্ষপথের ব্যাসার্ধ কি হবে, সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ কি হবে, এবং সেই কক্ষপথে ইলেকট্রনের শক্তি কি হবে, এই তিনটা বিষয় কিন্তু আমরা বোর পরমাণু মডেল থেকে সহজেই জানতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় এখান থেকে আমাদের জানার দরকার, সেটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, যেটা এটাকে আরএইচ বা রিডবার্গ ধ্রুবক বলা হয়। সেই রিডবার্গ ধ্রুবকের যে মানটা আছে 109,739 সেন্টিমিটার ইনভার্স। সো এই মানটা কিন্তু বোর পরমাণু মডেল প্রথমে আবিষ্কার করেন, পরে যখন রিডবার্গ এটা আবার আবিষ্কার করেন তখন দেখা যায় যে মান দুটো কাছাকাছি। তো সেই থেকে ধারণা করা হয়েছে রিডবার্গ সমীকরণের যে মান বা রিডবার্গ সমীকরণে আরএইচ ধ্রুবকের যে মান, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি। এবং সেই বোর পরমাণু মডেল যে সূত্রটা ব্যবহার করে এই মানটা বের করেন সেটা হচ্ছে ডেল ই ইজ ইকুয়াল এইচ নিউ, যেটা আমরা জানি হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত মতবাদ থেকে। ওকে, তো আমরা সাফল্যগুলো দেখলাম, এবার আসতেছে সীমাবদ্ধতাগুলো। তো সীমাবদ্ধতা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলও যেমন শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে তার পরমাণুর ব্যাখ্যা দিতে পারছেন, অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা দিতে পারছেন, ঠিক তেমনি ভাবে বোর পরমাণু মডেলও একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারছেন মডেল। কিন্তু একাধিক ইলেকট্রন থাকলে সেখানে কিভাবে এই মডেলটা কাজ করবে সে সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি। তারপরে দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সূক্ষ্মরেখা। মানে সূক্ষ্মরেখাটা আসলে কি? সূক্ষ্মরেখাটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা জানতে পারি যখন ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন সেখানে একটা রেখার সৃষ্টি হয়, এটা রাদারফোর্ড পরমাণু মডেল বলেন। কিন্তু এটাকে যদি আমরা স্পেকট্রোস্কোপ মিটার দিয়ে দেখি তাহলে এই একটা রেখা আরো অনেক সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যায়। সেই সূক্ষ্মরেখা সম্পর্কে কিন্তু বোর পরমাণু মডেল কোনো ধারণা দিতে পারেননি। তো এটা একটা সীমাবদ্ধতা। আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে ত্রিমাত্রিক কাঠামো ব্যাখ্যা করেননি। রাদারফোর্ড পরমাণু মডেলে যেমন আমরা শক্তিস্তর সম্পর্কে কোনো ধারণাই পাই না, কিন্তু আমরা বোর পরমাণু মডেলে এসে কিন্তু শক্তিস্তর সম্পর্কে ধারণা পাইছি। তারপরেও যে ধারণাটা পাইছি সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল, অর্থাৎ দ্বিমাত্রিক ধারণা। কিন্তু আসলে যে শক্তিস্তর সম্পর্কিত যে মেইন ধারণা সেটা কিন্তু 3D, অর্থাৎ ত্রিমাত্রিক ধারণা, 3 ডাইমেনশনাল। কিন্তু সেই ত্রিমাত্রিক ধারণা কিন্তু ব্যাখ্যা করতে পারেননি। আচ্ছা, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটা এখানে ভুল প্রমাণিত হয়েছে। কিভাবে? যেমন আমরা যেটা দেখছিলাম হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত নীতি, mvr is equal nh/2π। তো এখানে mv দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি হচ্ছে ভরবেগ, কারণ m তে ভর আর v তে বেগ, তাহলে ভরবেগের গুণফলকে আমরা ভরবেগ বলতে পারি। আর r টা হচ্ছে ব্যাসার্ধ। তো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, যেটা এখনো পড়ানো হয়নি, সামনে আছে, পড়বো আমরা। তো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি কি বলে যে একটা ইলেকট্রন যখন ঘুরতেছে, অর্থাৎ ঘূর্ণনশীল ইলেকট্রনের ক্ষেত্রে তার ভরবেগ এবং অবস্থান আমরা একসাথে নির্ণয় করতে পারবো না। যেহেতু ব্যাসার্ধ যদি আমরা জানি তাহলে তো অবস্থান নির্ণয় করতে পারি যে কোন কক্ষপথে আছে। যেহেতু প্রত্যেকটা কক্ষপথের ব্যাসার্ধ আবার ফিক্সড আছে, তাহলে কোন কক্ষপথে আছে এটা যদি আমরা ব্যাসার্ধের মাধ্যমে জানতে পারি তার মানে তো অবস্থান জানা হয়ে যায়। তার মানে আমরা ভরবেগ এবং অবস্থান একসাথে জেনে ফেলতেছি। তো ভরবেগ এবং অবস্থান কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির থেকে আমরা জানতে পারি একসাথে কখনোই নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু আমরা দেখছি যে বোর পরমাণু মডেলে এটা mvr = nh/2π কৌণিক ভরবেগের সূত্র দ্বারা নির্ণয় করা হয়েছে, যেটা আসলে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি দ্বারা ভেরিফাইড না আর কি। আচ্ছা, তারপরে আমরা একটা জিনিস দেখি যে এখানে যে আরেকটা সীমাবদ্ধতা আছে বিভিন্ন প্রভাব, যেমন জিম্যান প্রভাব, আরেকটা হচ্ছে স্ট্যাক প্রভাব। যে সূক্ষ্ম রেখাগুলো আমরা দেখি ওইগুলো যখন চুম্বক ক্ষেত্রের প্রভাবে একটু বিচ্যুতি হয় তখন সেটাকে আমরা জিম্যান প্রভাব বলি।
এটা সম্পর্কে বোর পরমাণু মডেলে কোনো ধারণা পাওয়া যায় না জীবাণ প্রভাবের ক্ষেত্রে। আবার যদি ওই সেম রেখাটা যদি আমাদের হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রের ক্ষেত্রে প্রভাবিত হয়, বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, তখন সেটাকে আমরা স্ট্রাক প্রভাব বলি। এই দুইটার কোনো কিছু সম্পর্কে ধারণা কিন্তু আমরা বোর পরমাণু মডেল থেকে পাই নাই। তাহলে জীবাণ প্রভাবটা হচ্ছে কিসের জন্য? চুম্বক ক্ষেত্রের জন্য। এটা আমাদের মনে রাখতে হবে, মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে, চুম্বক ক্ষেত্রের জন্য। আর স্ট্রাক প্রভাবটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের জন্য।